আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীরা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রামের জলজট দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। লোকাল বাস পাই না, রিক্সা পাই না, কিচ্ছু পাই না। আসতে অনেক লেট হয়েছে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, হাঁটো হাঁটো পানি পুরো ভিজা ভিজা অবস্থায় পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। বর্ষা সিজনে তাদের যদি জ্বর হয় কে বলবে বলেন। স্বাভাবিক সময় এপ্রিলে শুরু করতাম, কিন্তু আমাদের করোনার জন্য আমাদের এই সময়সূচিটা ওলটপালট হয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি। বৃষ্টি বিঘ্নিত পরীক্ষা হলেও প্রশ্নপত্রে সন্তুষ্ট শিক্ষার্থীরা। সিকিউটা একটু হার্ড ছিল, এমসিকিউ মোটামুটি আলহামদুলিল্লাহ সব অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরাই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে, ওরকম হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজকে খুঁজবো, 2 বছর পরে এটা রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। সিটি কর্পোরেশনকেই দুষছে নগরবাসী। ঠিকাদারের উপর দায় চাপিয়ে রক্ষার চেষ্টা জনপ্রতিনিধির। প্রায় ১,৫০০ কোটি টাকা কম ব্যয়ে শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের কাজ। সমাপনী অনুষ্ঠানে ৫ জুলাই মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমায় সিদ্ধান্ত বদল। বাতিলের ৭ মাস পর ফিরছে ৩ দিনের ডাটা প্যাকেজ। শাহজালালের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G। মাসের পর মাস অপেক্ষাও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিতের দাবি ভারতীয় চিকিৎসকদের। আষাঢ়ের বৃষ্টিস্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। কাক ভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা। যানজটে পৌঁছাতেও দেরি হয় অনেকের। এ অবস্থায় পরীক্ষার্থীরা যেন ৩ ঘন্টা পায়, সেভাবেই সমন্বয় করা হয় সময়। এদিকে সন্তানদের বিড়ম্বনার জন্য ক্ষোভ জানান অভিভাবকরা। এক হাতে ছাতা, আরেক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা 2 বছরের জায়গায় মাত্র 18 মাস সময় পেয়েছে। অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে 2 মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। এমন পরিস্থিতিতে প্রথম দিনেই বৃষ্টিতে দুর্ভোগে পড়ে ক্ষোভ ঝাড়েন অভিভাবকরা। 2 মাস পিছালে কোনো কিছু সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। যেই বৃষ্টি হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর সবাই গার্জেন বাচ্চা সবাই ভিজে গেছে। বর্ষার সিজনে পরীক্ষাটা না দিতে 2টা মাস পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি কোনো অভিভাবকদের কথার কোনো গুরুত্ব দেননি। পরীক্ষা দিয়েছেন, আবার পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। বেশিরভাগ পরীক্ষার্থী ভেজা কাপড়ে পরীক্ষায় বসে। তাই সন্তানদের শারীরিক সুস্থতা নিয়েও শঙ্কা জানান অভিভাবকরা। আমরা রিক্সা পাচ্ছি না, সমস্ত ভিজে গেছি। আমার বাচ্চাও একদম ভিজে গেছে। 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আগামীকাল কিভাবে সে কেন্দ্রে আসবে, আগামী পরশু, সেটা আমি কিছু বুঝতে পারতেছি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময় পান, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থী যখনই আসবে, সে যদি 9টায় আসে তাকে 9টায় প্রবেশ করতে দিতে হবে। সে যদি 8:30টায় আসে তাকে 8:30টায় প্রবেশ করতে দিতে হবে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। বন্যার কারণে 30 জুন থেকে 8 জুলাই পর্যন্ত সিলেট বোর্ড ও সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্টের পর শুরু হবে জানিয়ে বোর্ড বলছে, আগামী বছর এপ্রিলে হবে এইচএসসি পরীক্ষা। 11 আগস্টের পরে ওই পরীক্ষাগুলো নেয়ার জন্য আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে এই রুটিনটা পেয়ে যাবে। আমরা আস্তে আস্তে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা
চেষ্টা করব আগামীতে আমরা এটা এপ্রিলে নিয়ে আসার জন্য। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে, আর হচ্ছে এমসিকিউ মোটামুটি আলহামদুলিল্লাহ সব অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরাই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে, ওরকম হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারী বর্ষণে চট্টগ্রামেও জলজটে বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অনেক পরীক্ষা কেন্দ্রের ভেতরেও পানি উঠে যায়। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রোববার ভোররাত থেকেই একটানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি সব জায়গা পানিতে ছাপিয়ে যায়। তার উপর মরার ওপর খাড়ারগা হয়ে দাঁড়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর জলাবদ্ধতার রূপ। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই আষাঢ়ের বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। কাকভেজা হয়ে চরম ভোগান্তি নিয়েই ছুটতে হয় পরীক্ষা কেন্দ্রে। হাঁটু সমান সড়কের পানিতে ঠিক সময়ে গাড়ি না পেয়ে বৃষ্টি ও পানির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। কেউ আবার বাধ্য হয়েই ভিজে কাদা পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছায়। কষ্ট তো হয়ে গেল, দেখতেছেন না এখন পানির জন্য তো যেতে পারছি না, আল্লাহ জানে, মনে হয় সময় অনেক লেট হয়ে যাবে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, কেউ পানির কারণে আসতে পারতেছে না। শুধু রাস্তাঘাটেই ভোগান্তি নয়, পানিতে তলিয়ে যায় পরীক্ষার কেন্দ্র। সকালের এক পশলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে পানি উঠে যায়, আর তা মারিয়ে পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। মেঘলা আকাশে অন্ধকার শ্রেণীকক্ষে লাইট জ্বালিয়ে ভেজা শরীর নিয়েই দিতে হয় 3 ঘন্টার পরীক্ষা। জলজটের চরম দুর্ভোগ মাথায় নিয়ে পৌঁছাতে দেরি হওয়ায় শিথিল করা হয় সময়। মনে করছিলাম পরীক্ষা হলে ঢুকতে পারবো না, আল্লাহর রহমতে গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে। কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। বড় হওয়ার থেকে দেখতেছি চট্টগ্রাম পানি সবসময় অবস্থায় থাকে। দূর দূরান্ত থেকে আসছে, সেটা বোর্ডের প্রভিশন অনুযায়ী, শিক্ষা বোর্ডের প্রভিশন অনুযায়ী যেভাবে ব্যবস্থা না, তাদেরকে আমরা সেভাবে নিয়ে আসি। এদিকে পরীক্ষা শেষেও দুর্ভোগের শেষ ছিল না তাদের। বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার ভয়ে আগামী পরীক্ষাগুলোতে উপস্থিতি নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক পরীক্ষার্থীরা। মনে করছে আমি ঠিক টাইমে এক্সামে আসতেই পারবো না। প্রচুর পানি ছিল, প্রচুর বাজে অবস্থার মধ্যে আসছি। তার উপরে এসে আবার এখানে ভিজে পুরো এক্সাম দিতে হয়েছে, আর হাঁটু পানি পুরো ভিজা অবস্থায় পরীক্ষা দিয়েছি। শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকেও। সিটি কর্পোরেশন ও সিডিএর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না বলে দাবি তাদের। নগরীতে জলাবদ্ধতা নিরসনে 3টি সংস্থার 4টি প্রকল্পের কাজ চললেও তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। সামান্য কিংবা মুষলধারে বর্ষণেই পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, যার কারণে আজকে এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। এই অবস্থা থেকে কখন পরিত্রাণ মিলবে এর উত্তর নেই যেন কারো কাছেই। নগরীর কাপাসগোলা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে, গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে আসলে বৃষ্টি হচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামে। আর বৃষ্টি না হওয়ার কারণে আমরা দেখছি এই মুহূর্তে নগরীর বিভিন্ন জায়গায় নিচু এলাকায় যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, পানি উঠেছিল, কিংবা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নগরীর সিটি কর্পোরেশন কাপাসগোলা কলেজ। এই কলেজটি থেকেও কিন্তু সামনের অংশটি থেকে পানি কিন্তু এই মুহূর্তে নেমে গেছে, সেটি কিন্তু আমরা দেখছি। তবে আসলে ভোর রাত থেকে যে মুষলধারে বর্ষণ শুরু হয়েছিল, সেই বর্ষণে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম পুরোপুরি সকাল থেকে পানির নিচে কিন্তু তলিয়ে গেছে। এবং আজকে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল, চট্টগ্রামে প্রায় 1,06,000 পরীক্ষার্থী ছিল, এবং যেসব নিচু এলাকা, বিশেষ করে নগরীর মুরাদপুর থেকে শুরু করে চকবাজার থেকে শুরু করে ডিসি রোড, কাপাসগোলা এলাকা, বেশিরভাগ নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং এইসব এলাকা থেকে যেসব পরীক্ষার্থী প্রথমে আমরা দেখেছি যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রথম দিন পরিবারের সদস্যদের সাথে বের হয়েছে, তাদের দুর্ভোগ ছিল চরমে। তার কারণ ছিল পানি ওঠার কারণে একে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে
ছিল না কোনো গাড়ি এবং পরিবহন না পেয়ে অনেকটা কাকভেজা হতে হয় তাদের। এবং আমরা দেখেছি দীর্ঘক্ষণ আসলে কারো বাবা মার সাথে সন্তানদের কিন্তু আসলে দাঁড়িয়ে থাকতে হয়। এরপর আমরা নগরীর যে কাপাসগোলা সিটি কর্পোরেশন যে কলেজটি রয়েছে, কলেজে আসার পর দেখি এখানে প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি কলেজের ভেতরে, এবং কলেজের বাইরেও কিন্তু রাস্তার উপরে হাঁটু থেকে কোমর সমান পানি হয়েছে। তো এই কেন্দ্রে যারা পরীক্ষা দিতে আসছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি অনেকটা কাকভেজা বৃষ্টিতে ভিজেই তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। তবে এই পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যারা কিছুটা দেরি হয়েছে কিংবা যারা আগে চলে এসেছেন সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু এই কেন্দ্রের ভেতরেও পানি উঠে গেছিল সেই কারণে তারা বালুর বস্তা দিয়ে যাতে সহজেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর অন্যদিকে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর যে মুক্তি মিলছে না, সেই জন্য নগরবাসী কিন্তু অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন এবং সিডিএর মধ্যে সমন্বয়হীনতার কারণেই বছর পর বছর নগরী পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাপাসগোলা এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কাপাসগোলা এলাকায়। বৃষ্টিতে আটকে পড়া শিক্ষার্থীদের অনেককেই কেন্দ্রে পৌঁছে দেয় ডিএমপির কুইক রেসপন্স টিম। যানজটে আটকে পড়াদের মোটরসাইকেলে করে পৌঁছে দেয় তেজগাঁও থানা সাপোর্ট টিম। ভ্যাপসা গরমে এক পশলা বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তি আনলেও কাল হয়ে দাঁড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা থাকলেও বৈরী আবহাওয়া আর যানজটের কারণে ব্যর্থ হন অনেকেই। যা বৃষ্টি তার চেয়ে ফলের সামনে দাঁড়াই রয়েছে, তার চেয়ে অনেক বেশি বৃষ্টি গেছে। তারপর তো ঠান্ডা লেগে গেছে, আমরা তার ভিতরে ঢুকতে পারি না, কি অবস্থা আছে আল্লাহ মাহমুদই জানেন। তবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তা দিতে কাজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কুইক রেসপন্স টিম। তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেজন্য সড়কে যানজট নিয়ন্ত্রণ করা সহ নিজ নিজ কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশে সহায়তা করে তেজগাঁও থানা সাপোর্ট টিম। শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল ফোন নিরাপদে রাখা সহ কেন্দ্রে আসন খুঁজে দেওয়া থেকে শুরু করে বৃষ্টি ও যানজটে আটকা থাকা শিক্ষার্থীদের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থী বা অভিভাবক যে কোনো সমস্যার সম্মুখীন হলে তেজগাঁও থানা সাপোর্ট টিম সহায়তা দিতে প্রস্তুত বলেও জানায় পুলিশ। তাই আমাদের স্পেশাল মোটরসাইকেল টিম আছে, এই মোটরসাইকেলে আসতে পারবে, যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়িতে আসতে পারবে। আমরা অতিরিক্ত ছাতার ব্যবস্থা করেছি, কেউ যদি বৃষ্টিতে আটকে যায় তাকে ছাতা দিয়ে কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া। এইচএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত পুলিশের কুইক রেসপন্স টিম ও সাপোর্ট টিম কাজ করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। একদিকে উন্নয়নের নামে কেটে রাখা সড়ক, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। চলতি বর্ষায় যা রূপ নিয়েছে চরমে। এমন পরিণতির জন্য সাধারণ নাগরিকরা নগর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অবহেলাকে দায়ী করলেও বরাবরের মতোই ঠিকাদারের উপর দায় চাপান জনপ্রতিনিধিরা। তবে এজন্য আন্তঃসংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করে নগরবিদরা বলছেন সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। আজকে খুঁজবো, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গাড়ি ভাঙা পরে প্যাসেঞ্জারের ব্যথা পায়, প্যাসেঞ্জারের পা ভাঙে, সব কাটা ভাঙ্গা চিরা। ঢাকা শহরের রাস্তা কোনোটা ভালা নাইকা। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয়, বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি, সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায়। সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে। কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয়, আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সকাল 10টা বাজে থেকে অনেকটা বাজে এই যে ভাইসে রয়েছে গাড়ি। দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তেছে, বাচ্চারা পড়তেছে। ওটা তো আমরা পাশ করে দিছি, রাজধানীর বুকে ক্ষতবিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি। প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের। গ্রীষ্মের ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায়, কিন্তু দেখার যেন কেউ নেই। গাড়ি নষ্ট হয়ে জায়গা, গাড়ি সেন পড়ে জায়গা, গাড়ি প্রিমিয়াম জায়গা, কি যে একটা অবর্ণনীয় কষ্ট, যেটা বলার অপেক্ষা রাখে না। পাহাড় ভাঙ্গে
বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী। এ তো গেল আগে থেকেই কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র। কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোঁড়াখুড়ি, তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায়। আজকে ওয়াসার লাইন, কালকে পানির লাইন, প্রতিনিয়ত খোঁড়াখুড়ি থাকে। শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না, ওই সময় এইগুলা করলে ভালো আর কি। এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজে দায়িত্ব সিটি কর্পোরেশনের। সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে। একে অপরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন নগরবিদরা। যতক্ষণ না পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই যাবে। আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে। বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত 300 কিলোমিটার। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোঁড়াখুড়ির প্রয়োজন আছে। বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন। কিন্তু প্রশ্ন হলো, কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ফেলে রাখার নজির বিশ্বের আর কোথায় আছে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট, যার আকার প্রায় 8 লাখ কোটি টাকা। আগামীকাল 1 জুলাই থেকেই হবে কার্যকর। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয়কর কমানো সহ প্রস্তাবিত বাজেটে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পাশ করা হলো দেশের 53তম বাজেট। 24-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে রোববার সর্বসম্মতিক্রমে পাশ হলো 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটের মোট আকার 7,97,000 কোটি টাকা। 1 জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে। 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত আয়ের লক্ষ্য 61,000 কোটি টাকা। বিসিসিএসএপি প্রণয়ন করেছে। অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকার যোগান দেয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হবে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এদিকে শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে যুদ্ধ বিগ্রহের মাঝেও মূল্যস্ফীতি কমাতে জোর দেয়া সহ দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ঘাত মোকাবিলায় বাজেটে বরাদ্দের কথা জানান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে অর্থ বিল পাশ করেন স্পিকার। এদিন বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দারিদ্র্যমুক্ত, স্মার্ট ও উন্নত দেশ গড়ে তুলতে এ বাজেট বাস্তবায়ন করবে সরকার। সেখানেও ব্যবস্থা আমরা নিয়েছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। বরাদ্দ 32,607 কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় 1,500 কোটি টাকা কম খরচ হয়েছে। এর মধ্যে মূল সেতুর 13,133 কোটি খরচে সাশ্রয় হয়েছে প্রায় 526 কোটি টাকা। এদিকে প্রকল্পের সমাপনী মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালি সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী রোববার 30 জুন। 23 বছর আগে 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে এসে 2009 সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন।
বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন সেতুর রেলপথ। এখন প্রকল্পের সফল সমাপ্তির পর 5 জুলাই মাওয়ায় সুধী সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। এখানে আমরা বিদ্যুৎ পেয়েছি, গ্যাস পেয়েছি, বা ট্রেন পেয়েছি, রেল লাইন সেটা পেয়েছি এবং সড়ক পরিবহনের যে সুবিধা সেটা পেয়েছি। সুযোগ সুবিধা বর্তমানে ভালোই পাইতেছি, সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সফলভাবে সমাপ্ত হওয়ার কারণে উনি এটা সফল সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন মাঠে এসে মাওয়া প্রান্তে। 13,659 কোটির সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে 13,133 কোটি, সাশ্রয় 526 কোটি। সব মিলিয়ে 32,605 কোটি 52 লাখ টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে 30,990 কোটি 79 লাখ টাকা। প্রায় 2000 কোটি টাকার উপরে ক্লেম ছিল, সেগুলো আমরা দীর্ঘ সময় নেগোসিয়েট করছি। আমাদের এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এবং মালয়েশিয়ান, ওদের এক্সপার্ট ছিল আমেরিকান এবং ব্রিটিশ। তারা অনেকবার ট্রু ইনফরমেশন করছে। 2022 সালের 26 জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুর রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই করছে। প্রকল্প শেষ হওয়ার আগেই 100 কোটিরও বেশি যান পারাপার হয়েছে এই সেতু দিয়ে, যার সুফল মিলেছে 2 বছর ধরে। কর্তৃপক্ষ বলছে এই সেতু আরও অন্তত 100 বছর দীর্ঘস্থায়ী হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফিরছে 3 দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রাহক প্রিয় সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে সংস্থাটি। নেওয়া হচ্ছে মোবাইল অপারেটরদের মতামত। শিগগিরই আসবে এ সংক্রান্ত নির্দেশনা। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের 15 অক্টোবর বিটিআরসির নির্দেশে 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। 7, 30 ও আনলিমিটেড এই 3 মেয়াদে 95টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় 40টিতে। যদিও ওই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় 70% গ্রাহক ব্যবহার করেন 3 দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি টানা 4 মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে প্রায় 31 লাখ। 1 জিবি হলে 3 দিনে পাওয়া যেত, এখন 7 দিনের জন্য অনেক টাকা হয়ে যায় বা আমাদের কেনার মতো সামর্থ্য নেই। আগে যে পরিমাণ নেট কেনা হইতো এখন ওই পরিমাণ নেট কেনা হয় না। যতটুকু দরকার আমি সেই টাকা দিয়ে আমি কিনবো। এই বেঁধে ধরা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই না। কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। 2023 সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল ও জুন এই 3 মাসে জিপি, রবি ও বাংলা লিংকের বিকৃত সেবার আয় ছিল 7,993 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 7.23%। তবে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বাড়লেও প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক 1.76%। ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও। ম্যাক্সিমাম কাস্টমার বেসই কিন্তু 3 দিনটা প্রিফার করে এবং সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যাতে আমরা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি। এখানে যদি রেস্ট্রিকশন করা হয় কাস্টমার ডিপ্রাইভড হবে, আমাদের রেভিনিউ ডিপ্রাইভড হবে, আলটিমেটলি কিন্তু সরকারের রেভিনিউ কমবে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবার চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যদি আমাদের ডেটা প্যাকেজ 3টা থেকে আর একটু বাড়াতে হয় বা অন্য কোনো স্মল প্যাকেজগুলো কাজে লাগে, গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। বিটিআরসির সবশেষ তথ্য মতে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন 12,51 লাখ গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G সেবা। 30 অক্টোবরের মধ্যে 5ম প্রজন্মের টেলিকম সেবা চালু হবে 3rd টার্মিনালে। পর্যায়ক্রমে 5Gর আওতায় আসবে শিল্পাঞ্চল সহ অন্যান্য এলাকা। সকালে বিটিআরসিতে অনুষ্ঠানে একথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় কল ড্রপ কমিয়ে সেবার মান উন্নত করতে না পারলে জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 2021 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের 6টি স্থানে পরীক্ষামূলকভাবে দ্রুতগতির 5G সেবা চালু করে টেলিটক। সেই পথ অনুসরণ করে এরই মধ্যে বিভাগীয় শহরে 5G সেবার ট্রায়াল সম্পন্ন করেছে বেসরকারি 3 মোবাইল অপারেটর।
এই অবস্থায় রোববার আগারগাঁওয়ে বিটিআরসিতে এক সভায় বাণিজ্যিকভাবে শিল্পাঞ্চল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান বনানী ও আগারগাঁও এলাকায় 5G সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। জানান, অক্টোবরের মধ্যেই 3rd টার্মিনালে মিলবে 5G সেবা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এয়ারপোর্ট, সি পোর্ট এবং কিছু বিজনেস ডিস্ট্রিক্টস, কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বাণিজ্যিক অঞ্চলে সেখানে আসলে প্রাথমিকভাবে 5Gটা রোল আউট করা। টার্মিনাল 3 এটা হয়তো অক্টোবরে উদ্বোধন হবে। উঠে আসে কল ড্রপের ভোগান্তি ও গ্রাহকদের ক্ষতিপূরণ না পাওয়ার প্রসঙ্গ। স্যামসাং S24 লেটেস্ট সেট ইউজ করি, ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। প্রতিমন্ত্রী জানান, কল ড্রপ কমাতে জুলাই থেকে শুরু হচ্ছে অ্যাকশন। কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। কল ড্রপ ও ইন্টারনেটের ধীরগতির জন্য প্রয়োজনীয় টাওয়ার না থাকা সহ নানা যুক্তি তুলে ধরে মোবাইল অপারেটররা, যদিও সেসব যুক্তিকে অজুহাত বলে নাকচ করেন জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা, যার মধ্যে প্রায় 80% যান চিকিৎসার জন্য। তবে ভারতীয় চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। দিনে গড়ে 3 থেকে 3,500 বাংলাদেশি পর্যটক শুধু চিকিৎসার জন্যই এই এলাকার হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। আমি প্রথমে ভিসার জন্য দিয়েছিলাম যে রমজানের ঈদে, কিন্তু আমি পাইছি কোরবানির ঈদের পরে। যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। খুব ইমার্জেন্সি আসে এখানে চিকিৎসার জন্য, ওদের জন্য খুব ভালো। এটা হলে সুবিধা হয় আমাদের জন্য। আমাদের তো এখন ভিসা পাইতে খুব হ্যারাসমেন্ট হচ্ছিল। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক সেরকমই লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ভিসার জন্য ভারতে চিকিৎসা করাতে আসতে পারেন না তাদেরও সুবিধা হবে এবং একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বিশ্বব্যাংকের ঋণের 7,600 কোটি টাকার উপর ভর করে গড়ে উঠতে যাচ্ছে আগামী দিনে দেশের অর্থনীতির গেম চেঞ্জার বে টার্মিনাল। বন্দরের 137 বছরের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে ঋণ সহায়তা পেল চট্টগ্রাম বন্দর। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন অনেক আগেই। 1.5 থেকে 2,000 মিটার দীর্ঘ হবে এখানকার প্রতিটি জেটি।
নতুন এই বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে অন্তত 800 একর নতুন ভূমি, কিন্তু সাগরের ঢেউ থেকে বন্দরকে রক্ষার পাশাপাশি নতুন চ্যানেল খননের বিপুল অর্থের যোগান নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। কিন্তু বিশ্বব্যাংকের সবশেষ বোর্ড সভায় বে টার্মিনালের জন্য 65 কোটি মার্কিন ডলার অনুমোদন দেওয়ার পর সে জটিলতা কেটে গেছে। 800 থেকে 1000 মানে দ্যাট মিন 0.8 থেকে $1 বিলিয়ন পর্যন্ত তারা এখানে অর্থায়ন করবে। তো সুতরাং এটা কেবল শুরু বিশ্বব্যাংক অর্থায়ন এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। অনুমোদনের পরপরই শুরু হয়ে গেছে বন্দরের নানামুখী তৎপরতা। 2026 সালে অপারেশনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। এখানকার 3টি টার্মিনালে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর এবং দুবাই পোর্ট অথরিটি। অবশ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি বন্দর। 6 কিলোমিটার ব্রেকওয়াটার এবং 8 থেকে 9 কিলোমিটার অ্যাক্সেস চ্যানেল এই বিশ্বব্যাংকের অর্থায়নে হবে। চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও বে টার্মিনালের সক্ষমতা হবে 50 লাখ কন্টেনার, আর অনায়াসে ভিড়তে পারবে বড় বড় সব জাহাজ। চট্টগ্রাম বন্দরের 137 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি দাতা সংস্থা ঋণ সহায়তা দিতে এগিয়ে আসলো, তাও আবার বিশ্বব্যাংকের 7,600 কোটি টাকা ঋণ নিয়ে পথ চলা শুরু হচ্ছে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার এই বে টার্মিনালের। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। গত কয়েক বছর ধরে একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল। সুনামগঞ্জের 12 উপজেলা সহ সিলেটের 6 উপজেলার নিম্নাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। এজন্য কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অলওয়েদার সড়ক এবং বিভিন্ন জেলার অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন অনেকে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। গত কয়েক বছর ধরে প্রবল পানির স্রোত ভাসাচ্ছে সিলেট অঞ্চলের মানুষকে। ভারতের পাহাড়ে ঢল আর মুষলধারায় বৃষ্টি ডুবিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বারবার স্বপ্নভঙ্গ হচ্ছে এখানকার বাসিন্দাদের। এ থেকে পরিত্রাণ চান বানভাসী মানুষ। ত্রাণ আমাদেরকে হয়তো সাময়িক সময়ে আমাদেরকে দেয়, মানে কষ্ট একটু বিলীন করে, কিন্তু এটার থেকে যদি সমাধান পরিত্রাণ না পায় সুনামগঞ্জবাসী, এই বন্যার থেকে কোনোদিন রেহাই পাইতো না। কেন বারবার বন্যার এই ভয়াবহ রূপ? 2020 সালের পর থেকে প্রতিবার বন্যার কারণ হিসেবে কিশোরগঞ্জের ইটনা মিঠামাইনে নির্মিত অল ওয়েদার সড়ককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন নানা শ্রেণী পেশার মানুষ। বিষয়টি নিয়ে তোলপাড় জাতীয় সংসদেও। ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এটা দেখতে হবে মাননীয় স্পিকার। ব্যাপারটিকে সহজেই উড়িয়ে না দেওয়ার পক্ষে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও। আর বারবার বন্যার কবলে পড়ায় অল ওয়েদার সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাঁধকেও দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পানিটা যেভাবে ডাউন স্ট্রিমে নামার কথা ঠিক সেইভাবে তারা নামতে পারে না, যার কারণে আপ স্ট্রিমে পানির পরিমাণটা ওভারফ্লো হয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। আমাদের এখন বন্যা হচ্ছে দেখে আমরা বিষয়টা নিয়ে ভাবতেছি, আরও অনেক বিষয় আছে যেগুলো ভাবতে হবে। যেমন আমি শুনেছি সুনামগঞ্জেও কিছু কিছু জায়গায় আছে যেখানে অল ওয়েদার রুট করা হয়েছে। তবে সিলেট অঞ্চলে বন্যার জন্য ভারতে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর ইটনা মিঠামাইন অল ওয়েদার সড়ক নিয়ে গবেষণার তাগিদ তাদের। নতুন করে সমীক্ষা করে দেখতে হবে এটা বন্যার কারণে কতটুকু প্রভাব রাখছে, ঠিক যতটুকু প্রভাব রাখছে ঠিক ততটুকু প্রভাব অপসারণ করতে হবে। চলতি বছর এ পর্যন্ত 2 দফায় সিলেট অঞ্চলের সবকটি নদ নদীর পানি বেড়ে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। প্রতিটি বন্যার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সময় কাটে সিলেট অঞ্চলের সংগ্রামী মানুষের। কিন্তু বন্যাকালীন সময়ে তাদের উত্থাপিত দাবিগুলো বেমালুম যেন ভুলে যান দায়িত্বশীল পর্যায়ের কর্তা ব্যক্তিরা। এবারের বন্যায় ব্যাপারটি নিয়ে গবেষণার জোরালো দাবি উঠেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। খেলার খবর। 17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তোলায় বাঁধভাঙা উল্লাস ভারত জুড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষকে শিরোপা উপহার দিতে পেরে গর্বিত অধিনায়ক রোহিত শর্মা। भव्य विजय के लिए सभी देशवासियों की तरफ से बहुत बहुत बधाई। आज 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं। I think he deserved
এই ট্রফিটা তার প্রাপ্য। সে ভারত দলের জন্য অনেক কিছু করেছে। আমি খুশি তাকে শিরোপা দিতে পেরেছি। সবাই ভালো করেছে, তবে ম্যাচে 4-5 ওভার বাকি থাকতে ক্লাসেনের উইকেটটা হার্দিক নিয়েছে। এরপর শেষ ওভারে মিলারের উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়েছে। বুমরা সবসময় আমাদের জন্য ম্যাজিক্যাল কিছু। ব্যাটারদের কথা এড়িয়ে গেলেও চলবে না। বিরাট অসাধারণ অক্ষর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীরা, শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রামেও জলজটে দুর্ভোগ কয়েক গুণ, পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। বড় পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থ বছরের বাজেট পাস। প্রায় 1,500 কোটি টাকা কম ব্যয় শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের কাজ। সমাপনীতে 5 জুলাই মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। এবং মাসের পর মাস অপেক্ষায়ও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিত করার দাবি চিকিৎসকদের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনান। আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।